অভিষেকের যে পার্টি অফিস, যেটাকে ভেঙে চুরে দেওয়া হলো, খানিকটা অংশ তো তার ড্যামেজ করাই হলো প্রশাসনের তরফে। পরবর্তীকালে কি উদ্যোগ নেবে তৃণমূল কংগ্রেস আমরা জানি না, কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে সেখানে বিক্ষুব্ধ কিছু সাধারণ মানুষ বা বিজেপি কর্মী সমর্থক তারাও ছিলেন, সাধারণ মানুষও ছিলেন। কে কি বলছেন তাদের বক্তব্য একবার সামনে তুলে আনা দরকার। একদম যারা স্থানীয় লোকাল পিপল, তাদের এই পার্টি অফিস সম্পর্কে কি মন্তব্য রয়েছে শুনুন। আমরা প্রচন্ড পরিমাণে, কারণ 15 বছর যে অত্যাচার আমাদের এই সমাজ থেকে জাহাঙ্গীর, শাহজাহান এবং হুমায়ুন কবির শুরু করে যাদের জন্ম দিয়েছে, বাবর থেকে ঔরঙ্গজেব, তারপরে এই দুষ্কৃতিগুলো জন্ম আমাদের এই অফিসেই হয়েছে। এছাড়াও গরু, কয়লা, প্রত্যেকটা চুরির টাকা এখানেই ভাগাভাগি হতো, একদম বন্ধ করে দিতে হয়। সাধারণ মানুষের চলাচল তো দূরের কথা, যত দোকানদার ছিল, যত ছোটখাটো অটো চালক, রিক্সা চালক, এদেরও চলতে দিত না, ইচ্ছা মতো ওদেরই রাত করে দাঁড়াতো, প্রতিদিনই বন্ধ রেখে দিত। ও যখন আসতে হয়তো 8টায় এসে আসলে সকাল 6টা থেকে পুরো রাস্তা অবরোধ থাকতো। আমরা যে পরিমাণে 15 বছর যে পরিমাণে দুঃখ পেয়েছি, তার থেকে আমরা দেখো বুঝতে পেরেছি। আমরা আমাদের এক সময় আমরা কিছু করতে পারিনি, কিন্তু ক্রিমিনাল এখানে ছিল। যেমন আমাকে একটা রামনবমীর কেসে জেল খাটানো হয় 22 দিন। আমি নিজেও, আমার কোনো ভূমিকাই ছিল না। এই নবপুরার বেতাল ভোকা এবং এখানে যারা এই ল্যাপটপটা আমি স্যারকে তুলে দিচ্ছি। এটা ওপর থেকে দেওয়া হয়েছিল, আমি স্যারকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে কেউ কার্যকর্তা দিয়েছিল, যেটা আমি গুড়িয়ে পেয়েছি। এটা এই মুহূর্তে পাবলিক কেউ দিয়েছিল, আমি এটা স্যারের হাতে তুলে দিচ্ছি। এই ল্যাপটপটা আমি ওপর থেকে কেউ দিয়েছিল, যেটা আমি গুড়িয়ে পেয়েছি। এই মুহূর্তে আমি আমাদের বিষ্ণুপুর থানার যে স্যার রয়েছে, এই স্যারের হাতে আমি এটা তুলে দিচ্ছি। যদিও আমরা যেটুকু জানি, এই অফিস থেকে কিছু খালি ট্রাঙ্ক, এই একটা ল্যাপটপ যেটা সামনে দেখাচ্ছিলেন এক ভদ্রলোক, এটা উদ্ধার করা হয়েছে। আর মহিলাদের তরফেও কিন্তু ভয়াবহ অভিযোগ এসছে। কি এসছে সেটা একবার শোনাই। অভিজিৎ দাস ববির স্ত্রীও আজকে ছিলেন ঘটনাস্থলে, তিনি কি বলছেন, কি অভিযোগ তার শোনাই একবার। কি হতো কি করে জানবো, আমরা থরি না ভিতরে এসছি তো, শুধু জানতাম যে না এখান থেকে এমন কিছু হয় যার জন্য মানুষ ভয় পেয়ে যায়। আর যেদিন অভিষেক আসে সেখানে তো মোটামুটি 3 কিলোমিটার 4 কিলোমিটার হবে, প্রশাসন আরও বলতে পারবে, পুরো স্যানিটাইজ করে দেওয়া হয়। প্রচুর দুষ্কৃতী নিয়ে গিয়ে বম্বিং করে এসছে, জানেন কে করলো এটা? ওনার নেতৃত্বে হয়েছে, দিলীপ মণ্ডলের নেতৃত্বে হয়েছে। কিছু মস্তান গিয়েছিল। এখানে কি হবে, অবৈধ কাজকর্ম, মস্তানদের ঠেক ছিল, দুষ্কৃতীদের ঠেক ছিল। জানি না ভিতর থেকে কি কি পাওয়া যাবে। পুলিশ প্রহরায়, এই অফিস তো ছিল প্রশাসনের প্রহরায় ছিল, তো দিন রাত পাহারায় দিয়ে কি যে এর মধ্যে যক্ষের ধন আছে আর কি যে আছে, ওরা খুললে হয়তো দেখা, যদি যাতে মোটামুটি থাকতো এখানে। হ্যাঁ, গোটা 50 তো হবেই, সব সময় থাকতো। আর যেদিন তো মানে ওই অবৈধ এমপিটা আসতো না, সেদিন তো আর বলার কথাই ছিল না। কোন এমপিকে আপনি দেখেছেন যে কোথাও গেলে সেখানে জ্যামার বসিয়ে দেওয়া হয়, আপনি কল করতে করতে যাবেন, আপনার ফোন এখানে এসে ডিসকানেক্ট হয়ে যেত। মানে এত কিছু, ও যে কিসের ভয় ছিল না কি করতে চাইতো ওই জানে। আমার প্রথম প্রশ্ন থাকবে দেবব্রত দার কাছে, কারণ দেবব্রত দা আজও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিতভাবে হয়তো সমর্থন করবেন। কিন্তু আমার প্রশ্ন দেবব্রত দার কাছে, দিনরাত একটা অফিসে প্রহরা রাখতে হতো কেন? দিনরাত পুলিশকে সেখানে ঘিরে রাখতে হতো কেন? এই যে নবকুমার বেতালের নাম উঠে আসছে, একাধিক মানুষের বিরুদ্ধে তার অভিযোগ। রামনবমীর মিছিল বার করেছিল এলাকার মানুষ, সেখানে বহু লোককে গ্রেপ্তার করা। এই যে দিনরাত 50টির বেশি ছেড়ে সব সময় থাকতো, যখন অভিষেক আসতেন তখন একে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হতো। মানে এগুলো তো সবটাই খানিকটা অপ্রত্যাশিত। মানে একজন স্বাভাবিক সাংসদ, আপনাদের 29 জন যে সাংসদ আছেন এখনো, তাদের মধ্যে যারা অন্যদিকে চলে গিয়েছেন তাদেরকে যদি বাদও দিই, যদিও আজকে অভিষেক বলছেন তারা ফেরত আসলে আমি ইস্তফা দিয়ে দেবো, দেবেন কিনা জানি না, কিন্তু আমার কথা হচ্ছে কেউ তো এত গুরুত্ব পান না। অভিষেকের এই অফিসে কি এমন ছিল যেখানে প্রত্যেক মানুষ আজকে বিরক্ত, বিব্রত, অত্যাচারিত কেন? দেখুন, ওই অঞ্চলের মানুষ যদি বিব্রতই হতো কিংবা অত্যাচারিত, যেটা অভিযোগগুলো আনছেন,
আমি আছি, উনি তো শুনলেন তো হ্যাঁ, ভাই। না উনি তো বললেন বোম্বিং হতো, মানে যদিও পরমাণু বোমটম ছিল বলেন। কারণ ওটা দিলীপ মণ্ডল এক জায়গায় গিয়ে না, না। বোম্বিং করে নিয়ে এসেছিল এখান হ্যাঁ, থেকে ছেলে নিয়ে গিয়ে। যাই হোক, আমরা তো দেখতে পেলাম কারা করছে, কার্যকর্তারা গলায় উত্তরীয় ঝুলিয়ে তারা ল্যাপটপ নিয়ে আসছেন, তারা সেখানে এখানে কার্যত শাসকের আইন চলছে যে সেটা চোখের সামনে আমরা দেখতে পেলাম। সেখানে অফিসটা বৈধ ছিল। শুনুন, বৈধ অবৈধ কে বলবে? সেটা কার্যকর্তারা বলবে, আপনি বলবেন, আমি বলবো। কার্যকর্তা কেন বলবে? না, না, না। দুবার নোটিশ দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপর ভাঙা তারপর হচ্ছে। ভেঙে দেওয়া যায়। হ্যাঁ, তো হ্যাঁ। আর কিছু 15 তারিখে লাস্ট উত্তর দেওয়া আপনি হয়েছে। এটা বলুন না যে এটা বৈধ ছিল না অবৈধ ছিল। শুনুন, বৈধ অবৈধ বলার আমি আপনি কেউ নন। তাহলে দুবার লোকাল নোটিশ মানুষ তো নোটিশ হ্যাঁ, নিশ্চয়ই নোটিশ দিয়ে তাহলে কি নোটিশ পুরো- দেওয়ার পর তাহলে আপনারা আইনি পদক্ষেপ নিলেন না? নিশ্চয়ই কেন? নেওয়া কোর্টে হয়েছে, গেলে তো নিশ্চয়ই নেওয়া হয়েছে। তাহলে আটকালো এখন- না কেন কোর্ট? শুনুন, এখন হচ্ছে শাসকের আইন চলছে, তো শাসক এখন দরকার পড়লে কোমরে দড়ি পরেও ঘোরাতে পারে, শাসক দরকার পড়লে এখন মাথা নেড়াও করে দিতে পারে, শাসক দরকার পড়লে একটা ইট ছুঁড়ে মারতে পারে, দরকার পড়লে মব লিঞ্চিং করতে পারে, দরকার পড়লে ডিম ছুঁড়ে মারতে পারে। সবই নাকি কয়েকদিন আগেও তো বলা হচ্ছে নাকি সরকার থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, এটা মেদিনীপুরে বললো সরকারি নির্দেশ আছে, পরে সেটা উইথড্র করে রেখেছে। এখন শাসকের যে আইন চলছে সেখানে গিয়ে দেখা গেল যারা নোটিশের পর যে নিয়মগুলো পদক্ষেপগুলো আছে, এখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন এর প্ল্যান রয়েছে, সব কিছু রয়েছে, তারপরও এটা ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটা বলছি, দীপঙ্কর দা এখানে আসছে, যারা কাঁচের ঘরে বাস করে সেখানে ঢিল ছোঁড়া উচিত না। রাজনীতি সম্ভাবনার খেলা, আজ সম্ভাবনায় হয়তো- একেবারে এই একই কথা অভিষেক বলেছেন। নিশ্চয়ই অভিষেকের বক্তব্যটা না, শুনে না, না, না। সেখানে সম্ভাবনার দেবব্রতদা শেয়ার করছেন, উনি বলেছেন পাল্টা হবে। কি বলেছেন না, না। অভিষেক একবার শোনাই। আজকে অনেক দিন পর, মানে 4 তারিখের পর আজকে অভিষেককে অনেকটা অ্যাগ্রেসিভ দেখা গেল। দেখুন কি বলেছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর। পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া, যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যখন একটা কেস সাবজুডিস রয়েছে, একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ, আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার আর ভোটের পরে বুলডোজার, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের, যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। সরাসরি দীপঙ্কর দার কাছে উত্তর নেওয়ার আগে একবার অভিজিৎ দাস ববি কি বলেছেন শোনাই। ওর কথা শোনার কোনো গুরুত্ব দেওয়ার দরকার আছে? এটা সাইকো, ওকে মনে হয় সুস্থ মস্তিষ্কের মানুষ, যে ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করে, যে এখানকার লোককে ভোট দিতে দেয় না, যে অত্যাচার করে পর অত্যাচার করে এসছে, যে মনে করে ওরা একাই থাকবে আর কেউ থাকবে না, তা সে সাইকো ছাড়া কি? ইজ নাথিং বাট এ সাইকো। ও এখানে ডিএম কি বোকা নাকি? একজন আইএএস ওর মতো কি ক্লাস 8-এর সব সাবজেক্টে ফেল করেছে যে ডিএম রয়েছেন? তা ডিএম যখন ভাঙার অর্ডার দিয়েছেন তার মানে কি? ওকে বারবার শোকজ করা হয়েছিল, ওকে নোটিশ পাঠানো হয়েছিল যে তোমার বিল্ডিংয়ের পারমিশন কি আছে। ওইটা হচ্ছে লিভস অ্যান্ড রাউন্ডসের নামে জমিটা কেনা, তার পুরো টাকাটাও দেয়নি। সেই ছেলেটা অসুস্থ হয়ে রয়েছে, মতিউর রহমান বলে, মতি বলে ডাকি আমরা, সেই ছেলেটা, ওইটা একটা বেকারি ছিল ওদের, সেই বেকারিটাকে অফিস করার জন্য ফোর্সফুল এটাকে পোড়ানো হয়েছে। এটা তদন্ত করা উচিত। আমি ডিএমকে বলেছি যে এটা তদন্ত করা উচিত, যে বেকারিটা কারা পড়ালো, আর বেকারিতে যে সমস্ত 40-45 জন মুসলিম লোক কাজ করতো তাদের ভবিষ্যৎ কী হলো? সেসব গরিব লোকগুলো বেঁচে আছে না মরে আছে, তাদের ফ্যামিলি কীভাবে চলছে কেউ জানে না। এই বিল্ডিংটা কমপ্লিট করার পরে আমার এই বাড়ি থেকে মাত্র 50 মিটার দূরে ওই বিল্ডিংটাতে রেখে দিত শওকত মোল্লা ক্রিমিনালদের। ক্রিমিনাল, পুলিশ পাহাড়ে ক্রিমিনাল পৃথিবীতে কোথাও হয় না, একমাত্র এখানেই হতো। মানে শুধুমাত্র অবৈধ কাজ নয়, দীপঙ্কর দা এটা বলছে যে সেফ শেল্টার ছিল অপরাধীদের, মানে শওকত মোল্লা বা এই জাহাঙ্গীর, এদের যারা মাসল ম্যান ছিল, মানে গুলি বোমা বন্দুক নিয়ে এর মধ্যে তারা নিজেদেরকে শেল্টার দিয়ে রাখতো, পুলিশ প্রশাসন পাহারা দিত বাইরে। দেখুন, আমরা একটা জিনিস তো পরিষ্কার যে প্রশাসনের কাজ করার চেষ্টা করছে,
এই প্রশাসনই 2 মাস আগে করতে পারতো কাজটা। আপনি দেখেছেন বাড়ি যখন ভাঙছে, আপনি দেখুন বাড়িটা একটা জিনিস, বাড়িটা যদি প্ল্যান থাকে ঠিক আছে, বাড়িটা কিন্তু ভাঙছে না, বাড়ির যে সামনের অংশ রাস্তায় চলে এসেছে। আপনি দেখুন, আপনার ভুলে যাবেন, আমি ওখানে ছিলাম না, আমার যা দেখে মনে হয়েছে যে সামনে যে অংশটা পুরোটাই রাস্তা অকুপাই করে রেখেছে, সেই অংশটাকে কিন্তু ভাঙছে। বাড়ি শেডগুলো যেটা, এটা কি হয় নাকি? রাস্তার উপর লাইট পোস্টের উপরে চলে এসেছে শেডটা, তাকেই দেখুন আপনি, আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে। এ তো গায়ের জোরে করা। পিসির সাম্রাজ্যে ভাইপো যা পেরেছে তাই করেছে। ভোট করতে দেয়নি সেটা তো ববিতা বললো, যে কার জমি নিয়েছে সেটা আমি এর দিকে যাচ্ছি না, কিন্তু এর যে অধ্যত্ব, দেখুন যে কথাগুলো বলেছে একজন রাজনৈতিক নেতার কথা, এই ধরনের কথাগুলো একদম পাড়ার ফচকা ছেলেরা রকে বসে এই ধরনের কথাবার্তা বলে। পিসি না থাকলে কোনোদিন কোনো কাউন্সিলর হওয়ার যোগ্যতা থাকতো না, এমপি তো ছেড়ে দিন, কারণ রাজনীতি তো পৈতৃক সম্পত্তিতে পেয়েছে। এর সম্পর্কে বলা মানে আপনাদের ইয়ার টাইম নষ্ট করা। দাদা, আমি মনে করি অনেক বিষয় আলোচনার আছে আপনাদের মতন চ্যানেলে। একে সত্যিই বলেছে যে মস্তিষ্কের বিকৃতি সবেতে শুরু হয়েছে, কখন কি বলছে জানে না। বলেছিল ভোটে হেরে গেলে হাত কেটে দেবো, সে অর্জুন সিং জিতেছে, অনেক বছর হয়ে গেছে, গলায় দড়ি দেবো, মৃত্যুবরণ করবো, এখানে গুলি করবো, অনেক কিছু অনেক সময় বলে ফেলেছে। এর সম্পর্কে আলোচনা না করাই ভালো। সুস্থ সংস্কৃতির এই বাংলায় এরকম রাজনীতি চলে না, বাংলার মধ্যে। কিন্তু আবার ক্ষমতায় ফিরে আসলে বিজেপিরও পার্টি অফিস একই রকমভাবে ভাঙা হবে। দেখুন, সে তো চাচির মুখে যদি দাড়ি থাকতো তাহলে চাচি চাচা হতো। এ তো অনেক সময় অনেক কিছু স্বপ্ন দেখেছে, দেখে দেখে বিভোর হয়ে আজকে এই অবস্থা হয়েছে। নিজের দলে কে আছে, সকালে নেই বিকেলে নেই, কিছু বলতে পারছে না, বলছে যে আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টা পরে ইস্তফা দেবো। আরে বাবা, ক্ষমতা থাকলে লোকের ডাকা দেবে না, বল না আগে আমি ইস্তফা দিয়েছি এবার আসুন। তা বলার যোগ্যতা নেই, সেটা বলার যোগ্যতা নেই যে আমি ইস্তফা দিয়ে দিয়েছি, আমি শেষ করে দিয়েছি তৃণমূলকে, আপনারা এসে বাঁচান, সেটা বলার ক্ষমতা নেই। তো অবস্থাটাই এরকম জায়গায়। আর এদেরকে বাঁচিয়ে রাখার জন্যই, এই ক্ষমতায় রেখে দেওয়ার জন্যই যারা ভাবছে যে এরকম করা যে করতে পারবে, সেটা কোনোদিনই সম্ভব না। মানুষ এদেরকে বিসর্জন দিয়েছে, এদের সম্পর্কে আলোচনা করা মানে মানুষের সময় নষ্ট করা। বেশ।